गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवचानी आमी देवचानी और सकालबेला तुम्हादेर साथे शेयर करछि आमार बाड़ीर अपराजिता गाछ बेश कयेकटा फुल फुटेছে अपराजितार और गाछगुलो ना गाछटार कोनो दाना होच्छे ना तो गाছে যদি ফুলও রেখে দিচ্ছি তাও কোনো সিডস তৈরি হচ্ছে না এই এর যে অরিজিনাল যে গাছটা ছিল আমাদের এই কলতলার দিকটাতে সেই গাছটা আপনা আপনিই নষ্ট হয়ে গেছে কিন্তু প্রচুর ফুল হতো কুড়ি হতো আর সিডসও হতো মানে কম হতো সিডস কিন্তু হতো আর দেখো আমরা এখন দুইজনে মিলে আবার সেই তোষকটাকে নিয়ে পড়েছি আসলে আমাদের ওই রান্নাঘরটা এখনো সারানো হয়ে গেছে আর ওই জন্য ভাবলাম তোষকটা আজকে ভালো করে রোদ দিয়ে তারপরে ওই ঘরে বিছানাতে পেতে দিতে পারবো তো ওই জন্যই দুজনে মিলে লেগে পড়েছি আর যেটা বলছিলাম সেদিনকে আমি আমার হাজবেন্ড নিয়ে দুজনে নিয়ে তোষকটা নিয়ে এসেছি আর আজকে কিছুতেই আমাকে তোষকটা দিতে দেবে না বলে না আমি নিয়ে যাচ্ছি তুমি পারবে না আচ্ছা সেদিনকে যে বলে সেদিনকে তো কি আনছি সেদিনকে তো দুজনে মিলেই নিলাম তুমি একা এরকম ভাবে টেনো না আর সেদিনকে তবু আমাদের রান্নাঘর ওই ঠাকুর ঘর থেকে উঠোনে নিয়ে এসেছিলাম দুজনে মিলে আর আজকে বড় ঘর থেকে পুরো সিঁড়ি বেয়ে নেমে এতটা করে বলে আমি পারবো আমার কি শক্তি নেই নাকি তুমি এরম করো আনছি ওটার জন্য না ও বলছিল যে ঘাড়ে মানে কাঁধের মধ্যে নিয়ে ওটা আনবে আনছি ঘাড়ে টাড়ে যদি একটু ব্যথা ট্যাথা হয় তখন কি হবে আর যেহেতু আমারও একটা শারীরিক একটা সমস্যা রয়েছে তো সেই জন্য আমাকে ভরসা করতে পারে না বলে না না ওইসব তোমার উপরে ওইসব চাপ পড়ে যাবে তারপর তুমি নিজেই অসুস্থ হয়ে যাবে আমার কাজটা আমাকেই করতে দাও তো তাই জন্য সে নিজেই নিয়ে আসলো তো তাকে আমি একটু হেল্প করতে চাইলাম সেই হেল্পটা নেবে না একদিকে ভালো এরকম হেল্প না নেওয়াই ভালো আর তোষক কি আমি একটা মানুষ আমাকেই টেনে যখন আমার পা ভেঙেছিল টেনে টেনে নিয়ে এই গেটের কাছে নিয়ে যাওয়া মানে এই ঘরে বিছানা বড় ঘরের বিছানা থেকে পুরো গেটের পর্যন্ত নিয়ে যাওয়া সেখানে আবার ভ্যানে তোলা সেখান থেকে আবার ডাক্তারখানা সেই ডাক্তারখানার যা জিনিস ছিল সে জায়গা বাপরে বাপ এদিক ওদিক কত সিঁড়ি সেগুলোকে ওঠা নামা করে এরমভাবে কোল পাজা করেই আমাকে নিয়ে গেছিল তো সেটা আবার আজকে আমি হঠাৎ এই ভিডিও এডিট করতে গিয়ে মনে করছিলাম সে কি অবস্থা তার মধ্যে আমাদের এই যখন আমাকে যখন গেটের বাইরে ভ্যানে তোলায় তুলছিল তখন না আমাদের রাস্তাটা অনেকটা নিচু ছিল এখন তো রাস্তা অনেক উঁচু হয়ে গেছে তো আমাদের ওই গেটের বাইরে দুটো সিঁড়ি ছিল সিঁড়িটা দিয়ে আমাকে নিচে একটু ডাউনে নেমে তারপর আমাকে ভ্যানে তুলেছিল আর ভ্যানগুলো একটু উঁচু উঁচু হতো তাতেই আবার তার পায়ে কাপ মাসেলে চোট পেয়ে গেছিলো আর তবুও আমাকে ছাড়ছে না ভ্যানে তুলে তারপর ও পায়ের মধ্যে আবার সেই মুভে স্প্রে দিয়ে তারপর আবার সব চললাম আমি বাবা মা আমার হাজবেন্ড সবাই মিলে ডাক্তারখানায় এই অবস্থা হয়েছিল সেটা আজকে এক্ষুনি ভিডিও এডিট করতে গিয়ে মনে পড়লো আর দেখো আজকে সকালে একটা কাণ্ড হয়েছে এদিকে তো চা বসিয়েছি আর আজকে মাছ বার করবো বলে মাছটা বার করতে গেছি আর মাছের যে ডিমটা ছিল সেই একটা কন্টেনারের মধ্যে সেইটা না হাত লেগে টপাস করে পড়লো আর পড়ে ডিমটা বেরিয়ে আসলো আর কন্টেনারটা ফেটে গেল ঠিক আছে ডিমটার কোনো ক্ষতি হয়নি ডিমটা পুরো একদম বরফ হয়ে চাই মতো হয়েছিল আর তার আগে এই লাল চায়ের কাপটা আমার হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল মানে গ্যাসের ওই উপরে উঁচুটা থেকে সেটাকে বাঁচানোর পরে তারপর চায়ের জল চাপানো হলো তারপরে ওই কাণ্ডটা হাত থেকে আজকে অনেক জিনিস পড়ার মানে চলছিল তো যাই হোক একটু বেলার দিকে তারপরে আমরা টিফিন করে নিয়েছি এখন রান্না বান্না নিয়ে পড়েছি আর আজকে রান্না হবে আম ডাল তো আমার হাজবেন্ড বললো আজকে আম ডাল করো কারণ ওই পাঙাশ মাছের তেল কাটাতে টকের দরকার আছে কেন দই তো আছে বলছে না দই চলবে না আজকে আম ডালই করো আর দই যদি চায় পরে খাবো ঠিক আছে তো এখন ওই আম ডাল করবো আর ভিডিওর প্রথমে যে বলছিলাম যে মানে এমনি সিঙ্গেল যে অপরাজিতা হয় না ওইগুলোর প্রচুর সিডস হয় কিন্তু ডবল অপরাজিতা কেন যে সিডস হতে চায় না জানি না তো ওই গাছে অনেক ফুল রাখার চেষ্টা করি যে ওখান থেকে যদি একটা দুটো অন্তত সিডস বেরোয় মানে ডবল অপরাজিতা না সবসময় পাওয়া যায় না কিন্তু এরকম কাণ্ড তো দিদির বাড়ি থেকে দিদিরও আমার বাড়ি থেকে চারা গাছ বা দানা কিছু দিয়েছিলাম দিদির বাড়িতে ওরকম প্রচুর ফুল হতো দিদির বাড়িতে এখন আর সেই গাছটাও নেই দিদিদের ও দিদিরও সিডস হয় না তো দেখো এদিকে আম ডালের জন্য আমটা কেটেছি হালকা পেকে গেছে আর পাশে যে আমটা দেখলে পাকা আম সেটাও মানে এর আগের লটে যে আম এনেছিল সেইটা আসলে দই খাওয়া হয় বলে আমটা খাওয়া হচ্ছে না আগে যেরকম চাটনি করে খেয়ে নিতাম সেটা আর খাওয়া হচ্ছে না তো ওই পাকা আমটা পরে আমি খেয়ে নিয়েছি
আর বাকি আমটা দিয়ে যেটা ছিল কেটে টুকরো করা সেগুলো দিয়ে ডাল করেছি। আর ডালটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবো। এমনি যখন প্লেন এমনি যে আম ডাল করি, আমটা সাথে সাথে দেওয়া যায় না, কারণ ডালটা গলতে সময় লাগে। তো আর প্রেশারে দিলে না কোনো অসুবিধা না, প্রেশারে দিলে ডাল আর আম একসাথে দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, কোনো রকম সমস্যা হয় না। তো একেবারে আমি ফোড়ন দিই, ফোড়ন দিয়ে একেবারে আম ডালটা বসিয়ে দিই। আর তাতে কি হয়, মানে তাড়াতাড়িও হয়ে যায়, নালে ওই আস্তে আস্তে ডাল সেদ্ধ হবে, তারপরে আবার ফোড়ন দেব, আবার একটা কড়াই লাগবে, বিভিন্ন রকম সমস্যা হয়। তার থেকে প্রেসার কুকারে বসিয়ে দিলাম, পরে একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম, হয়ে গেল। তো ঘরের অন্যান্য কাজ তো হয়ে গেছে, সকাল সকালই করে নিয়েছি ওগুলো। তারপরে এখন ওই একবার স্নান মতো সেরে আবার রান্নাঘরে আসলাম, এসে এই রান্নার কাজটা করছি। আর কবে যে বৃষ্টি হবে জানি না, বৃষ্টির কোনো দেখাই নেই। আর সকালবেলা উঠে কিছুটা গাছে জল দিয়েছিলাম, কারণ গাছগুলো কি বলবো, অবস্থা খুব খারাপ, মানে টবের গাছগুলো। এদিকের গাছগুলোকে সকালে দিয়েছিলাম, তারপরে আবার যখন আবার বেলার দিকে আরেকবার রান্না সেরে স্নানে গেলাম, তখন আবার ওই কলতলার দিকে মানে উঠোনের দিকের গাছগুলোতে দিলাম, কারণ উঠোনের দিকে প্রচণ্ড চড়া রোদ। ওখানে যেসব ফুল গাছগুলো রয়েছে তো সেইগুলো সমস্ত ঝিমিয়ে রয়েছে। তা ভাবলাম বিকেলে গাছে জল দেবো। আর এমন হয় না, গাছগুলোকে দেখলে তখন মনে হয় না ওদেরকে এক্ষুনি জল দিই, ওরা মানে জল পাওয়ার জন্য বসে আছে। আসলে আমরা যে বলি না গাছে যখন তখন জল দিতে নেই, এতটা প্রখণ্ড রোদের মধ্যে দেখবে যখন হঠাৎ করে বৃষ্টি হয়, বৃষ্টির জল অবশ্য সব থেকে ভালো, ঠান্ডা জল, ওর মধ্যে অনেকটা ম্যাগনেসিয়াম থাকে, এগুলো থাকে, তো সেই জন্য গাছের পক্ষে সেটা ভালো হয়ে যায়। কিন্তু গাছ একদম মানে ঝিমিয়ে গেছে, তখনই যদি জল দেওয়া হয়, বিশেষ করে আমি একদিন তোমাদের সাথে শেয়ার করি, শীতের সময় সূর্যমুখী বা চন্দ্রমল্লিকা বা ডালিয়া গাছ যে লাগানো হয়, সূর্যমুখী তো গরমের ফুল, অনেক সময় আমার ঘরে না সিডস থাকে, ফেললে দেখেছি গাছগুলো হয়। তো সেইগুলোতে দেখেছি গাছগুলো না ঝিমিয়ে গেছে তাপের চোটে। আর যখন জলটা দিয়ে দিতাম না, সঙ্গে সঙ্গে মানে গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে যদি ক্যামেরা অন করা থাকে তো বোঝাই যাবে যে গাছটা নেতিয়ে গেছে, জলটা পেয়ে 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 না খানিকক্ষণের মধ্যে গাছগুলো কি সুন্দর সোজা হয়ে যায়, টাটকা হয়ে যায়। ডালিয়া গাছও আমি ওইভাবে দেখেছি। তো তখন মানে আজকে কলতলার ওদিকটা যেতে তখন আনছি, বাহ, গাছগুলোর যা অবস্থা হয়ে আছে, এক্ষুনি জল না দিলে হবে না। তবে স্নানের আগে আবার ওইগুলোতে জল দিয়েছি, দেখলাম যে না, খানিকক্ষণ স্নানটা সেরে এসে জামা কাপড় মেলতে মেলতে দেখলাম গাছগুলো একদম সুস্থ হয়ে গেছে। আর বৃষ্টি হলে, যখন বৃষ্টি হচ্ছে একদম ভাসিয়ে দিচ্ছে চারিদিক, আর তখন মনে হচ্ছে কতক্ষণে বৃষ্টিটা থামবে, আর ভালো লাগছে না। আর যখন রৌদ্র দিচ্ছে, একদমই রৌদ্র দিচ্ছে, মানে তখন আর বৃষ্টির আর দেখা নেই। মাঝে মাঝে একটু যদি কালবৈশাখীও হয় সন্ধ্যার দিকে, তাও একটু মানে শান্তি হয়, সেটাও নেই। তো আজকে রান্না করব, এদিকে তো বললাম যে আম ডালটা বসাচ্ছি, তো আম ডাল করব, আর করব পাঙাশ মাছ আর করলা সেদ্ধ, আর টক দই আছে। আম ডাল খেলে আর টক দইটা তখন আর লাগে না। ইউটিউবে প্রতিদিন আমরা যখন ভিডিও দিই, এই যে সাফ ফর সাফ এই জিনিসটা, একজন আরেকজনের ভিডিও দেখো বা ধরো চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেল, তারপরে যে ভিডিও দেখার ব্যাপারটা থাকে, কেউ না মানে তখন যেটা হয়, আমার ভিডিও তুমি দেখো, তোমার ভিডিও আমি দেখি, এই করে না আমাদের একটা চাপের ব্যাপার হয়ে যায়। তার থেকে যেটা আমারও হয়েছে, আমার তো মনিটাইজেশন অনেক আগে হয়েছে, তার থেকে যদি ওই চাপটা ছেড়ে দিয়ে নর্মাল এমনি ভিডিও রোজ দিয়ে যাওয়া যায়, ওটা কিন্তু সব থেকেই ভালো। কারণ দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করি, বড় বড় যারা ইউটিউবার, তাদের কি কাজ, ভিডিওটা রোজ বানিয়ে ছেড়ে দেয়, আপলোড করে বা পোস্ট করে, তারপর আমরা নিজেদের মতো ভিডিওগুলো পছন্দ করে দেখি, এটাই হচ্ছে কাজ। তো সেরকম ব্যাপার। তো ইউটিউবেরও মানে আমরা যে ইউটিউবে যে ভিডিও দিই, এটাই কিন্তু মানে প্রথমে যে ভিডিও বানিয়ে ছেড়ে দেবো, এটা ইউটিউবেরই দায়িত্ব, সেই ভিডিওটার ইমপ্রেশনটা চারিদিকে পাঠাবে। তো একটা ভিডিওর প্রতিদিন আমরা যে ভিডিও দিই, আমরা যে বলি না ইউটিউব ভিডিওর ইমপ্রেশন পাঠায় না, সেটার মধ্যে কিছুটা অবশ্য আমাদের নিজেদেরও ব্যর্থতা আছে। মানে এই যে সাফ ফর সাফ করলে, এই যে আমার ভিডিও তুমি দেখো, তোমার ভিডিও আমি দেখি, এই ব্যাপারগুলো যে থাকে, কেউ ধরো ভালো মনে পুরো ভিডিওটা দেখলো, আবার কেউ ধরো অল্প একটু দেখে ভিডিওর কমেন্ট করে চলে গেল, এতে কিন্তু পুরো ইউটিউবের যে ভিডিওটা দিই আমরা, ওটা পুরো একদম মানে কি বলবো, বেকার হয়ে যায়। তখন কি হয়, ইউটিউব ভাবে যে এই ভিডিওটা ভালো না, কারণ এই ভিডিওটা যারাই আসছে একটুখানি কমেন্ট করে চলে যাচ্ছে কয়েক মিনিট দেখে। আসলে ইউটিউবের এটাই হচ্ছে মানে আমরা যে বলি না ভিডিও ভাইরাল হওয়ার একটা ট্রিক্স, যে ভিডিও দাও, ভিডিওটা আপনা আপনি মানে ইউটিউবই শেয়ার করবে সবার ফোনে।
যেটা ব্রাউজার ফিচার্সের মাধ্যমে বা সাজেস্টিং কন্টেন্ট বা এইভাবে। তো আমরা নিজেরা এইভাবে জানি, আমি মানে নিজে থেকেই আমিও আস্তে আস্তে এইভাবে সরে এসেছি, কারণ এইভাবে জোর করে কাউকে ভিডিও দেখানো যায় না। আর তাছাড়া কি জানো তো, মনিটাইজেশন অন হওয়ার পরে উচিত যেটা নিজের কন্টেন্টের দিকে একটা ফোকাস বেশি করে করা। কারণটা হচ্ছে নিজের কন্টেন্ট যাতে ভালো হয়। যেমন আমরা ভাবি যে আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, এই যে বিভিন্ন রকম ট্যাগ হ্যাশট্যাগ এগুলো যে দেওয়া হয়, অন্যান্য চ্যানেল দেখবে, আমি কয়েকটা চ্যানেল দেখেছি, আমি একজনের চ্যানেল দেখি, তার না 2-3টে চ্যানেল আছে। প্রথম চ্যানেলটা যেটা ওই সাফ ফর সাফ করে ও 2-3 বছর ধরে খেটে খেটে ভিডিওটা মানে মনিটাইজেশনই অন করতে পারেনি, মানে সাবস্ক্রাইবার বাড়ছে কমছে করে করে হয়নি। আর ওদিকে 1 বছর হয়ে গেলে ওয়াচ টাইমটাও কেটে যায়, সেই ব্যাপারটা হচ্ছে। তারপর সেকেন্ডটাও খুললো, সেকেন্ড চ্যানেলটাতে যেহেতু টেক রিলেটেড বেশি ভিডিও দিত মানে ব্লগের সাথে, সেই জন্য ওটাও গ্রো হচ্ছিল। ওটা আর কিছুদিন যদি করতাম মনিটাইজেশন অন হয়ে যেত। তো যেহেতু আমাদের আমরা চাই যে আমরা ডেলি লাইফস্টাইল ব্লগ দিই, আমাদের তো রোজ রোজ আর টেক ভিডিও দিতে ইচ্ছা করবে না, বা আমরা রোজ রোজ গানের ভিডিও দিতে পারবো না। আমাদের মনে হবে আমার যেটুকু যা জ্ঞান আছে এই 4 দেয়ালের মধ্যেই আমরা বন্দি। তো সবার জীবন তো একরকম হয় না, যেমন আমার জীবনটা পুরো এই 4 দেয়ালের মধ্যেই বন্দি। তো আমি যেটুকু যা দেখাচ্ছি এটাই আমার কন্টেন্ট। তো সেইটা বুঝেই ভিডিওটা দিতে হবে যে আমার দ্বারাই এই রকমই ডেলি ব্লগই দেওয়া যাবে। নতুন করে ধরো আমি কয়েকটা দিন অন্য কিছু দিলাম, ভাবলাম যে আমি পারবো অন্য কিছু করতে, কিন্তু সেটা হয়তো আমার দ্বারা সেটা পোষালো না, তাহলে কি হবে, ভিডিওগুলো করার ইচ্ছা শক্তিটাও হারিয়ে যাবে। তো আমি যেভাবে ডেলি লাইফস্টাইল ব্লগ দিই, আমারও ভিউজ কম, কারণ আমি চ্যানেলটাকে নিজে হাতে নষ্ট করেছি, যেটা মানে কয়েক বছর ধরেই বলা যায়। প্রথম দিকে তো বুঝতাম না, তারপরে যেটা হয় তুলনামূলকভাবে একটা চ্যানেলের সাথে যদি যে চ্যানেলটা আছে তার সাথে যদি নতুন একটা চ্যানেল খোলা যায়, সেটাকে যদি এমনি গ্রো করতে দেওয়া হয়, দেখবে যে তুলনামূলকভাবে সেই চ্যানেলের ভিডিওতে তবুও ভিউজ আসছে, যেটা এই পুরনো চ্যানেল যেটাতে ভুল করে রেখেছি আমরা, সেই চ্যানেলে কিন্তু সেই ভিউজটা আসছে না। ধরো একই ভিডিও কোনো মানে এই চ্যানেলে একই ভিডিও দিয়েছো, সেই ভিডিওটাই সেই রকমই ভিডিও ওই চ্যানেলে নতুন চ্যানেলে দিয়েছো, কিন্তু দেখবে নতুন চ্যানেলে সেই ভিউজটা হচ্ছে, কিন্তু পুরনো চ্যানেলে সেই ভিউজটা আসলো না, এরকমও হয়। তো এই জন্য মানে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো দরকার নেই। নর্মাল ভিডিও মানে ইউটিউবের যেটা কাজ, আমরা ভিডিওটা বানিয়ে দেওয়ার কাজই হচ্ছে ইউটিউব সেটাকে সবার ফোনে মানে ইমপ্রেশন মানে সবার ফোনে পাঠিয়ে দেবে, মানে রেকমেন্ড করবে সবার ফোনে। আমরা তো কত রকম ভিডিও দেখি সারাদিনে, ফোন খুললেই কত রকম নতুন নতুন চ্যানেলের ভিডিও আসে। সেটা কি করে আসে? তারা তো আমাদের বলে না যে আমার এই চ্যানেলটা আছে বা এটা দেখো বা আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করো, সেভাবে না, অটোমেটিক ইউটিউবই আমাদের কাছে ওই ভিডিওটা পাঠায়। তখন সেই ভিডিওটা যদি ভালো লাগে তখন আমরা ক্লিক করে দেখি। তো যেটা হয়, আমরা যে চেনা গণ্ডি মানে ইউটিউব যে রেকমেন্ড করে নতুন নতুন সমস্ত সাবস্ক্রাইবার বলতে পারি, মানে নতুন নতুন যারা ভিউয়ার্স তাদের কাছেই পাঠায় যে দেখো আমার প্রোডাক্টটা কেমন, মানে ইউটিউবই পাঠায় সেটা, যে এই ভিডিওটা পাঠালাম দেখো কেমন, যদি ভালো লাগে মানে ইউটিউবে বুঝে নেবে যে কোন ভিডিওটা ও পছন্দ করছে, মানে ভিউয়ার্স পছন্দ করছে, সেই ভিডিওটাই তার কাছে পাঠায়। যেমন আমরা যদি কোনো একটা হয়তো মানে শাড়ির ভিডিও দেখলাম বা একটা কোনো কমেডি ভিডিও দেখলাম, তখন আমার ফোনে কমেডির ভিডিওই আসবে। যদি একটা শাড়ির কোনো ভিডিও দেখি তাহলে দেখবো শাড়ির ভিডিও আসছে, বা কুকিং ভিডিও দেখি তখন কুকিং ভিডিওগুলোই আসে। তো ইউটিউবে আমাদের মনের ইচ্ছাটা পছন্দ করেই তখনই কিন্তু পাঠায়। আর চ্যানেলগুলো তখন যদি কেউ ক্লিক করে দেখে তখন সিটিআরটা বাড়ে, তখন সেই ভিডিওটা ভাইরাল হওয়ারও একটা সুযোগ আসে। এই জুঁই ফুলের গাছটাকে না এই উঠোনের এখানে সামনেটায় নিয়ে আসলাম, কারণ এটাতে এখন প্রচুর ফুল হয়। আসলে সেই কলতলার ওখানে রাখা থাকে, আর এটাকে ভালো করে স্নানের আগে জল টল দিয়ে স্নান টান করিয়ে দিয়েছে। আর ওদিকের গাছগুলো, টবের গাছগুলোতেও জল দিয়ে এসেছি। আর এই জুঁই ফুলগুলো ফোটে, আর সন্ধ্যাবেলা ওই দিকটাতে অতটা আমার যাওয়া হয় না, কিন্তু আমার হাজব্যান্ড ওদিকটাতে গেলে বলে যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাই জন্য উঠোনে এই সামনেটা রাখলাম, যাতে হাঁটা চলার সময় আমি একটু নজর দিতে পারি। ফুলগুলো রাতে যখন ফোটে খুব সুন্দর গন্ধ বেরোয়। এর আগে 2টো ফুল ফুটেছিল, তাতেই মাতিয়ে দিচ্ছিল, আর একসাথে অনেকগুলো ফুল ফুটে ঝরেও গেছে। তাই জন্য এগুলো দেখো কতগুলো কুড়ি আছে, কিন্তু এই গাছটাতে ফুল হচ্ছে। আর ওই কলতলার ওখান থেকেই ডাল কেটে লাগিয়েছি, ওটাতে ফুল কেন আসে না জানি না। এর আগে 1-2বার এসেছে, এবছরে 2-3 বছর আসেনি। তাই জন্য এটা এখানে রাখলাম। আর এই যে তোষকটা এখনও রোদে রয়েছে, যতটা পারে রোদে থাকুক।
আর কালকে বলছিলাম টালিটাতে কী রকম কি হয়েছে, সবই ঠিকই আছে, আরেকটু মানে ওদিকটা ঠিক আছে, নিচে আরেকটু এ হলে ভালো হতো। দোকানে বলেছিল যে মাপটা, আমার হাজব্যান্ড ঠিকঠাক মাপ বলেছে, দোকানে বলছে না না অতটা লাগবে না, তার থেকে এতেই হয়ে যাবে, তাই দেখো কম পড়ে গেছে, তো এতেই চলে যাবে। নিচের এমনি এই প্লাস্টিকটা এমনি ভালো আছে, যেটা হাফ নিচে রয়েছে, তার উপর নতুনটা দেওয়া হয়েছে, তো চলে যাবে। কি গরম আর কি বলবো, চারিদিকে ভীষণ গরম পড়েছে। কতগুলো আজকে জবা ফুল ফুটেছে দেখো, কয়েকটা জবা দিয়ে পুজো দিয়েছি নিচের দিকে যেগুলো ছিল, আর উপরের দিকে যে কটা আছে আছে। নীলকণ্ঠও তো সকালে ফুটেছিল, দেখালাম। দেখো কি হয়েছে রে, লালির অবস্থা দেখো, গরমে কেমন কষ্ট পাচ্ছে, পেটটাকে মাটির মধ্যে দিয়ে চুপ করে শুয়ে আছে। ওদেরও কষ্ট হয় গরমে। তো এখন হলো সন্ধ্যাবেলা, আর দেখো জুঁই গাছটায় কতগুলো ফুল ফুটেছে, আর কি সুন্দর মিষ্টি একটা মানে গন্ধ আসছে, আর দেখতে ঠিক মানে কানের দুলের মতো লাগছে ডিজাইনের, বসা যে কানের দুলগুলো হয় তাই। এই কটা ফুলেই পুরো উঠোন একদম মমা করছে গন্ধে, দেখলে ছোট জিনিস কিন্তু তার সুগন্ধ চারিদিকে ভুরভুর ভুরভুর করছে।